হঠাৎ করেই আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান আলোচনায় তিনি 5ই আগস্ট সিঙ্গাপুরে গেলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে। আবার গতকাল ঢাকায় অনেক রাতে আমরা আইএসপিআর এর প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারলাম তিনি আবার বিদেশ গেছেন। তিনি আসলে এখন কোথায়, কেন এত ঘন ঘন বিদেশ যাচ্ছেন? গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল সিচুয়েশন, বিশেষ করে বাংলাদেশের জন্য এই টুইটটিতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর আজকে একটি মিটিং হয়েছে। কি আলোচনা হলো সেই মিটিংয়ে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবে। 5ই আগস্ট হঠাৎ করে অনেক রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মামাকে নিয়ে সেনা প্রধান সিঙ্গাপুর গেলেন। ব্যাপারটা অনেকের কাছে একটু অস্বাভাবিক লেগেছে যে সেনা প্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন। এই মামা তার খুব প্রিয়, এবং তার এই যে এখন আপনারা দেখছেন সে জামাতি ভাবধারার লোক, শিবির করত ছাত্র জীবনে, তো এই মামার কাছ থেকেও সে এই রাজনৈতিক ভাবধারার অনেক কিছুই পেয়েছে। এই মামা নিজেও একজন জামাতে বিশ্বাস করেন এবং মামা ভাগ্নের সম্পর্কটি খুবই গভীর, যে কারণে সেনা প্রধান হয়েও তিনি মামার অসুস্থতায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর গেলেন। কিন্তু অন্য সূত্র বলছে যে সিঙ্গাপুরে গিয়ে তিনি একাধিক বিদেশি প্রতিনিধির সাথে মিটিং করেছেন। কেউ বলছে তুরস্ক এবং পাকিস্তানের প্রতিনিধির সাথে মিটিং করেছেন। কেউ বলছেন যে পশ্চিমা একটি সুপার পাওয়ার তার প্রতিনিধির সাথে মিটিং করেছেন, এবং এই পশ্চিমা যে সুপার পাওয়ার তার সাথে আলোচনায় সেখানে ওয়াকার খানকে বলা হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে তখন তার নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনীকেই নিশ্চিত করতে হবে, এবং কিভাবে নিশ্চিত করবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং ওয়াকার খান সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে বসেছিলেন এবং আলোচনা করেছেন। যখন শেখ হাসিনার ফেরা নিয়ে দেশে বিদেশে এত আলোচনার তোড়জোড় চলছে, তখন জেনারেল ওয়াকার খান কিন্তু কিছুটা ভীত এবং সন্ত্রস্ত। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যেন শেখ হাসিনা না ফেরে। যদি শেখ হাসিনা ফেরেনও, তিনি শেখ হাসিনার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। এই যে ইসলামিক ইনস্টিটিউট করা হলো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আর্মির, সেখানে তিনি বললেন যে চারিদিকে বিদাতে ভরে গেছে, সবকিছু বিদাত। তো আজকে আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে একজন সেনা প্রধান যখন রাষ্ট্রের সাথে বেইমানি করে সেটা ইসলাম দৃষ্টিতে কেমন, এবং ইসলামেও সেটা দেখলাম একেবারে প্রহিবিটেড, সেটাকে মুনাফেকি বলা হয়েছে, এবং এটি একটি বড় ধরনের পাপ। তো জাতিকে যিনি বিদাত নিয়ে হেদায়েত করেন, তিনি নিজে কি আয়নায় মুখ দেখেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি যে মীর জাফরি করেছেন সেটি কত বড় পাপ? গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে, যেটা ইংরেজিতে করেছেন, যেটা যদি বাংলা করা হয় তাহলে দাঁড়ায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। আমরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো জুড়ে ভারত যুক্তরাষ্ট্রের সমন্বিত বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছি। তার পুত্র সন্তানের জন্ম উপলক্ষে তাকে এবং সেকেন্ড লেডিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি, এবং তার পুরো পরিবারের জন্য শুভ কামনা জানিয়েছি। এখানে তাদের যে সাম্প্রতিক টেলিফোনিক কনভারসেশন, তারা কিন্তু ফোনে কথা বলেছে এবং ফোনের পরেই এই এক্স হ্যান্ডেলে টুইটটি করেছেন। এই টেলিফোনিক বার্তা এবং মোদির এক্স পোস্টের শব্দচয়ন বিশ্ব কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। কূটনৈতিক ভাষায় এই ধরনের বার্তার প্রতিটা শব্দ ও বাক্য খুবই সতর্কতার সাথে নির্বাচন করা হয়, যা
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। এখানে এই টুইটটিতে দেখবেন যে কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, বাংলা করলে যেটা দাঁড়ায় সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব। শব্দটি নির্দেশ করে যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যকার সুসম্পর্ক কেবলমাত্র দ্বিপাক্ষিক বাণিজ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বিস্তৃত অংশীদারিত্ব যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। রিজিওনাল ডেভেলপমেন্টস, আঞ্চলিক ঘটনা প্রবাহ। আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যবহৃত এই পরিভাষাটি নিশ্চিত করে যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। পারিবারিক শুভেচ্ছা ও ব্যক্তিগত মাত্রা, এই যে শুভেচ্ছা বিনিময় হলো, এই বিনিময়ের মাধ্যমটি আন্তর্জাতিক কূটনীতিতে সফট পাওয়ার ও দ্বিপাক্ষিক সম্পর্কের এক গভীর আস্থা প্রকাশ করে। তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ চিত্র এবং তার উপরে এই যে ফোন আলাপ, এই যে ভারত আমেরিকার সম্পর্ক, তার কি প্রভাব? দুই পরাশক্তির অভিন্ন নীতি, এই বার্তাটির মূল নিহিত বিষয় হল দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ নীতিতে যুক্তরাষ্ট্র ও ভারত বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে সমন্বয় বজায় রেখে এগোচ্ছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন মূলত নয়াদিল্লির কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ইস্যুতে ভারত-মার্কিন এই নীতিগত ঐক্য বার্তা দেয় যে বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল পক্ষের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় দুটি দেশই একসাথে কাজ করতে আগ্রহী। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমেরিকার ইন্দো-প্যাসিফিক কৌশলগত নীতির কারণে উভয় পক্ষই চায় না বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা বা ক্ষমতার শূন্যতা তৈরি হোক। সংক্ষেপে যদি বলি, এই সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ কেবল দেশীয় রাজনীতিকদের হাতে সীমাবদ্ধ নেই, বরং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত আঞ্চলিক কৌশলের উপর এর অনেকখানি প্রভাব নির্ভর করছে। অর্থাৎ বাংলাদেশের এই যে সামনের যে রাজনৈতিক গতিপথ, তা নির্ধারণে এই ভারত এবং আমেরিকা যৌথভাবে অনেকখানি ভূমিকা রাখবে বলেই আশা করা যাচ্ছে। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে যে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর যে ব্রিক্সের সম্মেলন হবে ভারতে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের সভাপতি তারেক রহমান কি যাবেন কিনা, সেখানে কি কি আলোচ্য সূচি আছে, এবং আমি আগেই বলেছি যে আগামীকাল 10ই আগস্ট দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মিটিং হবে। সেটি নিয়েই আজকে ডক্টর খলিলের সাথে আলোচনা হয়েছে। ডক্টর খলিল এই মিটিং শেষে তার ঘনিষ্ঠ একজনকে জানিয়েছে যে আমি আর কত চাপ সহ্য করব, সবাই কেন আমার কাছে এক্সপেক্ট করে। এই কথার কি অর্থ দাঁড়ালো সেটা আমরা বুঝতে পারবো তারেক রহমান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না। একটি কূটনৈতিক সূত্র আমাকে জানিয়েছে তারেক রহমান যদি ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে ভারত যান তা খুবই ভালো, আর যদি তিনি না যান তা আরো ভালো। কূটনীতিবিদদের ভাষা বোঝা কঠিন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেই, এটা আমি সবার আগে দিয়েছিলাম, যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছে মির্জা ফখরুল আলমগীর। আজকে সোর্স নিউজ বাংলার কাছে
সর্বশেষ যা খবর এসেছে তাতে নিশ্চিত করা হয়েছে যে আগামীতে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর, এবং বিএনপির মনোনীত হওয়া মানেই তো তার নির্বাচিত হওয়া। মির্জা ফখরুল আলমগীরের নাম আমরা আগেই বলেছিলাম, আজ আবার বললাম।